সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আবার হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 5 মূলধনী আয় বা প্রাক্কলনের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, আমরা প্রথম ক্লাস করেছিলাম বেসিক অর্থাৎ সাধারণ নলেজটা আমরা জেনেছি যে এই অধ্যায়ে কী কী আছে, তারপরে আমরা কীভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এবং গাণিতিক সমস্যা সমাধান করতে হলে আমাদের কী কী জিনিসগুলো জানতে হবে, কী কী জিনিসগুলো বুঝতে হবে, এই বিষয় সম্পর্কে আমি গত ক্লাসে জানিয়েছি। আজকে হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। তো আমরা আজকে তাহলে ক্লাসে ফিরে আসি। দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো হচ্ছে শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান ধানসিঁড়ি লিমিটেড একটি প্রকল্প গ্রহণ করতে চায়। আয় ব্যয় প্রাক্কলন করে দেখা যায় 5 বছর মেয়াদী এই প্রকল্পের তথ্যসমূহ নিম্নরূপ। দেখো তথ্যগুলো কি দেওয়া আছে। প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা, বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 70 লক্ষ, 1 লক্ষ 40 লাখ, 2 কোটি, 2 লক্ষ 50, 2 কোটি 50 লক্ষ, 1 কোটি 60 লক্ষ টাকা এবং তাদের চলতি খরচ বিক্রয়ের 40%, অবচয় বছর প্রতি 1 কোটি টাকা এবং কর ধার্য করা হয়েছে 30%। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি প্রথম ক্লাসের সাথে মিল রেখেই একটু করে আবার বলছি, সবাই একটু খেয়াল করবে। তাহলে আমরা জানি যদি আমাদেরকে নিট মুনাফা বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, আমার কিছু তথ্য দরকার। তাহলে আমরা জানি আমাদের গড় মুনাফা হার তৈরি করতে হলে আমাদের কী লাগবে, আমাদের একটা সূত্র প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, তাই তো। তো গড় নিট মুনাফা বাই যদি গড় বিনিয়োগ হয় তাহলে গড় নিট মুনাফার আমাকে কী করতে হবে, আমাকে গড় নিট মুনাফাটা বের করতে হবে। তো গড় নিট মুনাফা যেহেতু আমাদেরকে দেওয়া নাই, আমাদেরকে বের করতে হবে। তো গড় নিট মুনাফা বের করার জন্য কিছু তথ্য দেওয়া আছে। প্রথম তথ্য হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, এরপরে চলতি খরচ দেওয়া আছে, অবচয় দেওয়া আছে, কর দেওয়া আছে। এই 5টা আইটেম দিয়ে আমাকে নিট মুনাফাটা বের করতে হবে। নিট মুনাফা বের করার পর আমরা সেই নিট মুনাফা দিয়ে পরবর্তী কাজগুলো করবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ঘর দেওয়া আছে, ঘরটা একটু খেয়াল করলে দেখতে পাবেন। এখানে একটা ঘর দেওয়া আছে বিবরণ, তারপরে এখানে টাকার ঘর কয়টা, 5টা। কারণ কি, কারণ এখানে বলা হয়েছে 5 বছর, দেখেছো 5 বছর মেয়াদি, অর্থাৎ এখানে আমাদের 5 বছর তথ্য দেওয়া আছে। তাহলে 5 বছর কি, বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। ঠিক আছে, কখনো কখনো সাল দিয়ে থাকতে পারে, 2001, 2002, 2003, 2004, 2005, 5টা বছর সাল উল্লেখ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে 5 বছর। হ্যাঁ, আর বিবরণগুলো লিখবো, লিখার পর আমরা কি করবো, এই কাজটা করবো। সবাই একটু ভালো করে খেয়াল করবে, খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে অঙ্কটা অনেক 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 বেশি সহজ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা কথা দেওয়া আছে, দেখছো আয় ব্যয় প্রাক্কলন। আয় ব্যয় প্রাক্কলন মানে যে আয় থেকে ব্যয়টা কেমন করতে হবে, বাদ দিতে হবে। সকল আয়গুলো যোগ করবো, সেখান থেকে ব্যয়গুলো বাদ দিব। তারপর বাদ দিলে আমি কি বুঝতে পারবো, ব্যয়ের সাথে আবার কিন্তু করটাও রিলেটেড। তাহলে আয় থেকে যাবতীয় ব্যয় এবং ব্যয়ের মধ্যে কি কি আছে, এখানে 2 ধরনের ব্যয় দেখাবে, একটা চলতি ব্যয়, একটা নির্ধারিত ব্যয়, একটা ফিক্সড ব্যয় যেটাকে আমরা বলি, ফিক্সড কস্ট যেটাকে আমরা বলি। চলতি ব্যয়টা বাদ দিতে হবে আর করটা বাদ দিতে হবে। তো আয় থেকে কর এবং ব্যয়টা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, তাহলে করের আগে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর পূর্ববর্তী নিট আয়, আর কর বাদ দেওয়ার পর হয় কর পরবর্তী নিট আয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করবো, আমরা আয় কিন্তু আয় বলতে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা কি বিক্রয়। দেখছো শুধু বিক্রয় আছে, আর কোনো কিছু নাই। তাহলে আমরা বিক্রয়টা আগে লিখি, বিক্রয় কি বলছো, 70 লক্ষ, কোনো জায়গায় লক্ষ দেওয়া আছে, কোনো জায়গায় কোটিতে দেওয়া আছে, তাই না। আমরা এখানে একটা টাকার পরিমাণে কি লিখেছি, লক্ষ লিখেছি। অর্থাৎ কোটি থাকে এটাকে আমরা কিসে নিয়ে আসবো, লক্ষে নিয়ে আসবো। বোঝা গেছে, আচ্ছা তাহলে বিক্রি কত, প্রথম বছরে 70 লক্ষ, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে আসবো, লক্ষে নিয়ে আসবো। লক্ষে আমরা ছোট করে লিখবো, 70 লক্ষ আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো 0.0 চালিয়ে দিতে পারো। আচ্ছা এবার বলছে যে 1.4 কোটি, অর্থাৎ 1 কোটি 40 লক্ষ, ঠিক না। তাহলে এটা সহজ ভাবে লেখা যায় 140 লক্ষ লেখা যায়, ঠিক না। 140 লক্ষ মানে হচ্ছে যে 1 কোটি 40 লাখ। 2 কোটিকে আমরা কিভাবে লিখতে পারবো, 200 লিখতে পারবো, মানে 200 লক্ষ। 200 লক্ষ মানে হচ্ছে 2 কোটি, ঠিক না, সংক্ষেপে লেখা আর কি। তার 2.5 কোটি, তাহলে কি লিখবো, 250 লক্ষ। 250 লক্ষে কত হয়, 2 কোটি 50 লক্ষ। 1.6 কোটি মানে হচ্ছে 160 লক্ষ। যেহেতু আমরা এখানে বলছি লক্ষে সাজাচ্ছি, তাই না। বোঝা যাচ্ছে আমি কিভাবে কোটি থেকে লক্ষতে নিয়ে আসছি। এখানে যদি লক্ষ লিখেছি, তাই আমরা সবগুলোকে কোটিগুলোকে লক্ষতে
প্রকাশ করেছি, অর্থাৎ এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা নিয়ে আসছি আর কি, ঠিক আছে। একটা হচ্ছে যে দেশীয় রীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে এভাবে লেখা হয়, ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কি করতে হবে, আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। এখন কি হচ্ছে আমার চলতি খরচ, এই চলতি খরচটা কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেই, কি হবে, বাদ চলতি খরচ। চলতি খরচ কত আমার, বিক্রয়ের 40%। যদি কখনো যদি বলা না থাকে যে বিক্রয় কথা যদি না থাকে, যে বিক্রয়ের উপর কথা না থাকে, চলতি খরচ 40%, তাহলে বুঝে নেবে এটা বিক্রয় করতে হবে। কোনো এখানে আমি বলে দিয়েছি দেখো বিক্রয়ের উপর, ঠিক না, বিক্রয়ের 40%। অনেক সময় বিক্রয় কথা নাও থাকতে পারে, না থাকলেও আমরা বুঝে নেবো এটা কার উপর ধরতে হবে, বিক্রয় উপর ধরতে হবে। কত পার্সেন্ট, 40%। তাহলে বিক্রয় আমার প্রথম যে বিক্রয়টা আছে এই বিক্রয়ের উপর 40%, প্রথম বছরে এই বিক্রয় উপর 40%, দ্বিতীয় বছরে এভাবে করে ক্রমান্বয়ে আমাকে কি করতে হবে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। 28, ঠিক আছে, 28 কিন্তু বিয়োগ করতে হবে, এই কারণে বিয়োগের সাইন হচ্ছে যে ব্র্যাকেট, 52 এখানে হবে 80। ঠিক আছে, তাহলে কি করলাম, এই 70-এর 40% ব্যয় করছি কত টাকা, 28 লাখ। 140 লক্ষের 40% কত, 56 লাখ। 200 লক্ষের 40% 80 লক্ষ, 80 লক্ষ মাইনাস হবে। তারপর 250 লক্ষের 40% 100 লক্ষ, 160 লক্ষের 40% 64 লক্ষ, ঠিক আছে। 40 লক্ষের পর আমার কি বাকি আছে, অবচয় বাকি আছে। এখন আমরা অবচয়টা বাদ দিব, তাহলে বাদ অবচয়। অবচয় কি বলেছে, প্রতি বছর কত টাকা করে, প্রতি বছর 1 কোটি টাকা করে। অবচয় হবে প্রতি বছর 1 কোটি, 1 কোটি মানে কত, 100 লক্ষ, ঠিক আছে। তাহলে 100 লক্ষ প্রতি বছর 1 কোটি থাকবে। আর যদি ওরা আলাদা আলাদা দিতে থাকে তাহলে আলাদা আলাদা করবে। অনেক সময় অবচয় কি করা হবে, আলাদা প্রতি বছর আলাদা দেওয়া হবে, হয়তো বলবে যথাক্রমে যথাক্রমে দেওয়া আছে, যথাক্রমে হয়তো 70 লাখ 80 লাখ 90 লাখ এবার দিয়ে দিতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে যদি প্রতি বছর 1 কোটি, তাই প্রতি বছরে কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, বিক্রয় পেলাম, বিক্রয় থেকে দুটো খরচ পেয়েছি, দুটো ব্যয় পেয়েছি, একটা চলতি খরচ, একটা হচ্ছে অবচয়। আমরা বাদ দিব, বাদ দিলে আমাদের কত টাকা আসে কি দেখি আমরা। 70 লক্ষ থেকে 28 এবং 100 বাদ দিতে হবে। এখানে মাইনাস ফিগারের পরিমাণ বেশি, 28,000 মাইনাস 100 মানে 128টা বিয়োগের এবং প্লাসে আছে কত, 70। তাহলে এখানে কি মাইনাস ফিগার বের হবে, তাই না। তাহলে কত হবে, এখানে বাদ ইয়া করলে ক্যালকুলেশন করলে হবে 58, ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ হচ্ছে বিয়োগ, এখানে বিয়োগের পরিমাণ বেশি, ঠিক আছে না, প্লাসের পরিমাণ হচ্ছে বিয়োগের পরিমাণ বেশি, তাহলে এখানে বিয়োগ 58 হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে এখানে বাদ দিলে কত হবে, 16, তাও মাইনাস ফিগার, যেহেতু মাইনাসের পরিমাণ বেশি। এরপরে বাদ দিলে কত হবে, 20, এখানে প্লাসের পরিমাণ বেশি, এখানে মাইনাস হবে না। 101 বিয়োগ মাইনাস কি হয়, প্লাস হয়। তাহলে 100 আর 80 যোগ ইয়া করলে ক্যালকুলেশন করলে 180, 200 থেকে বাদ দিলে 20, ঠিক আছে। এখানে 200, এখানে হবে 50, এখানে প্লাস ফিগার, এখানে কত আছে 64, তাহলে এখানে দিটা বুঝছি সবাই। তাহলে 70 হচ্ছে প্লাস ফিগার, এ দুটো হচ্ছে মাইনাস ফিগার। প্লাস ফিগার থেকে দুটো বাদ দিলে মাইনাস ফিগার চলে আসবে। এটা প্লাস ফিগার, দুটো মাইনাস ফিগার বাদ দিলে মাইনাস ফিগার আসবে। এখানে প্লাস ফিগার বেশি, মাইনাস ফিগার কম, তাই প্লাস ফিগারে আসছে। এখানে প্লাস ফিগার বড়, মাইনাস ফিগার কম, তাই এখানে প্লাস ফিগার আসছে। এখানে প্লাস ফিগার ছোট, মাইনাস ফিগার বেশি, তাই এখানে মাইনাস ফিগার আসছে, ঠিক আছে। তাহলে এই আমরা যেটা বের করেছি এটাকে আমরা বলি মোট মুনাফা, ঠিক আছে, মোট মুনাফা। এখন প্রশ্ন করতে পারি যে স্যার মুনাফা মানে হচ্ছে স্যার লাভ, অর্থাৎ বেশি হবে, কিন্তু সবগুলো মাইনাস ফিগার আসছে না, তাহলে যেগুলো মাইনাস ফিগার আসছে সেগুলোকে আমরা বলবো ক্ষতি, আর যদি প্লাস ফিগার আসে সেগুলো আসবে আমার লাভ। তাহলে এখানে মোট মুনাফা মাইনাস ফিগার মানে হচ্ছে যে এই তিনটা কি আসছে, ক্ষতি আসছে, এই দুটা লাভ আসছে, ঠিক আছে। তাহলে মোট মুনাফা যদি লিখে তাহলে বোঝা যাবে যে এখানে কি আছে, লাভও আছে, ক্ষতিও আছে, ঠিক আছে। চাইলে তোমরা লিখে দিতে পারো, এখানে ব্র্যাকেট দিয়ে ক্ষতি লিখে দিতে পারো, ক্ষতি, ঠিক আছে, ক্ষতিও লিখে দিতে পারো, তাহলে বোঝা যাবে এখানে লাভও আছে, ক্ষতিও আছে। তাহলে আমরা কি পেয়েছি, মোট মুনাফা পেয়েছি। এখন কি করতে হবে, আমাকে কর ব্যয় করতে হবে। যে মুনাফাটা পেয়েছে তার উপর আমাকে কি দিতে হবে, সরকারকে কি দিতে হবে, কত পার্সেন্ট কর দিতে হবে, 30% কর দিতে হবে। মনে রাখতে হবে, যদি আমার মুনাফা হয় তাহলে আমাকে কর দিতে হবে, যদি আমার মুনাফা না হয় তাহলে আমাকে কর দিতে হবে না, কারণ সরকার আমার মুনাফার উপরে কর চায়, আমার লসের উপরে না। তাহলে এই দুটো আমার, এই তিনটে হচ্ছে আমার লস,
মানে ক্ষতি, এগুলো কোনো কর দিতে হবে না। যদি লাভ হইতো তাহলে আমার কি করতে কর দিতে হবে, আমরা কর বাদ দিব, বাদ কর, কর কত পার্সেন্ট, 30%। তাহলে এটা তো মাইনাস ফিগার, এখানে কর দিতে হবে না, এটা ক্ষতি হয়েছে, এটা এখানে কর দিতে হবে না। এই দুটোতে লাভ হয়েছে, এই দুটোতে আমাকে কর দিতে হবে কত পার্সেন্ট, 30% কর দিতে হবে। তাহলে 20 লাখ টাকার উপরে যদি 30% কর দিই তাহলে কত হবে, 6 লাখ। 6 লাখ বাদ দিতে হবে। 50 লক্ষ টাকার উপরে 30% কত আসবে, 15 লাখ। আর এখানে তো মাইনাস ফিগার, এখানে দিতে হবে না, আমাকে কর দিতে হবে না। ঠিক আছে, এখন আমরা বাদ দিয়ে দিই। যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে, যদি এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে প্লাস মাইনাসের বাদ দিলে কত হবে, 20 থেকে 6 গেলে 14, 14 প্লাসে আছে, এখানে 50 থেকে 15 গেলে কত হবে, 35। আর এখানে মাইনাস আছে মাইনাস থাকবে। তাহলে আমরা কি পেলাম, নেট মুনাফা বা নেট মুনাফা বা ক্লিয়ার। তাহলে আমরা এখন নেট মুনাফা পেয়েছি। আমাদের মূল কাজ কি, গড় মুনাফা হার বের করতে হবে। তাহলে গড় মুনাফা হার বের করতে হলে আমার কি লাগবে, নেট মুনাফা লাগবে। তাই আমরা এটা করে নিলাম। আমার এই তথ্যের আলোকের ভিত্তিতে আমরা কি করলাম, নেট মুনাফা বের করে নিলাম। ক্লিয়ার। তাহলে আমাদের এখানে নেট মুনাফা এখানে শেষ, আমরা সমাপ্ত চিহ্ন টেনে দিলাম। ক্লিয়ার। এখন করতে হবে, এখন আমাদেরকে গড় মুনাফার হার, গড় মুনাফা হারের সূত্রটা আমরা কি জানি, গড় নিট মুনাফা বাই, অর্থাৎ গড় নিট মুনাফার নিচে ভাগ কি হবে, গড় বিনিয়োগ, গুণ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে। ঠিক না? তাহলে আমার কি লাগবে, গড় নিট মুনাফা লাগবে। এখানে আমার মুনাফা আছে কয়টা, 5টা, 1 2 3 4 5টা মুনাফা আছে। তো মুনাফা এবং ক্ষতি করে টোটাল 5টা আছে। তাহলে এই 5টাকে যোগ করে যদি 5 দিয়ে ভাগ করে, তাহলে আমার গড় বের হয়ে যাবে না। তাহলে এখানে লিখি, লেখাটা এখানে লিখেছি, এখানে আমার কি বের করতে হবে, আগে বের করতে হবে গড় নিট মুনাফা বের করতে হবে, তাই না? তাহলে গড় নিট মুনাফা মানে হচ্ছে যে তাহলে কি করতে হবে, এই 5টা যোগ করতে হবে না। তাহলে কত হবে, 58, 58টা ছিল মাইনাস, তারপরে 16টা ছিল মাইনাস, তারপরে 14টা হচ্ছে প্লাস, 35টাও প্লাস, আর 4টা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে কয় বছর এখানে 1 2 3 4 5 বছর, 5 বছর, তার 5 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, গড় নিট মুনাফা পেয়ে যাবো। তাহলে এখানে উপরে ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে এগুলো যদি যোগ বিয়োগ করে দিলে কত হয়, আমাদের 29 হয়। দেখো এখানে আমার তিনটা মাইনাস ফিগার আছে, একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, এই তিনটা থেকে এই দুটো যোগ করে তিনটা বাদ দিলে কত হবে, 29 হবে। আর নিচে 5 ছিল। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 29 কে ভাগ করলে কত হবে, 5.80 হবে। যেহেতু আমার এগুলো কিসে ছিল, লক্ষ্যে ছিল, তাহলে 5.80 লক্ষ। আমরা কি পেয়ে গেলাম, নেট গড় নিট মুনাফা পেয়ে গেলাম। এখন আমার কি লাগবে, গড় বিনিয়োগ লাগবে, তাই না? আচ্ছা, তো আমরা কি করব, আমরা গড় বিনিয়োগ বের করব। ঠিকই, গড় বিনিয়োগ, গড় বিনিয়োগের সূত্র আমরা কি জানি, গড় বিনিয়োগের সূত্র জানি আমরা, প্রাথমিক বিনিয়োগ কিংবা এটাকে প্রারম্ভিক বিনিয়োগ বলতে পারি। প্রাথমিক থেকে আমরা কি বলতে পারি, প্রারম্ভিক বিনিয়োগ বলতে পারি। সেক্ষেত্রে কত ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ কত ছিল, 5 কোটি। 5 কোটি মানে 500 লক্ষ। 500 লক্ষ কত ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি এটা আমাদের লক্ষের কাজ, তাহলে আমরা এখানে লক্ষ লিখে রাখি। তাহলে কত হবে, 250 লক্ষ। তাহলে আমরা কি করে ফেললাম, গড় বিনিয়োগ বের করে ফেললাম। তাহলে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে গড় বিনিয়োগ আমরা পেয়ে গেছি, আমাদের কাছে গড় নিট মুনাফা পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু মাইনাস ফিগারটা বেশি, তাই না? দেখো 58 16 এবং -4, এখানে মাইনাস ফিগারটা বেশি, প্লাস ফিগারটা কিন্তু কম। তাহলে মাইনাসের সঙ্গে বেশি হবে, মানে এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু মাইনাস 5 এটা কিন্তু -29 মাথা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমাদের গড় নিট মুনাফা পেলাম, গড় বিনিয়োগ পেয়েছি। এখন আমাদের কি করতে হবে, গড় মুনাফা হার বের করতে হবে। সুতরাং গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। তাহলে গড় মুনাফা হার কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম বিয়োগ 5.80, আর নিচে কত পেয়েছিলাম, 250। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা, এটা যেটা আছে এখানে আরেকটা সূত্র আছে, 100 আছে, তাই না? তাহলে গুণ 100।
তাহলে এই মাইনাস 5.80 কত ভাগ করতে হবে, 250 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা থাকবে তাকে তার সাথে কত করতে হবে, 100 গুণ করতে হবে। তো যদি আমরা এই ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, -2.32%। তাহলে আমাদের গড় মুনাফার হার কি হয়ে গেল, আমাদের গড় মুনাফার হার বের হয়ে গেল। আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে গড় মুনাফার হারটা কিভাবে বের করতে হবে। তাহলে এই অঙ্কের সিদ্ধান্তটা তাহলে কি হবে, দেখো আমার মুনাফার হার কোন দিকে আছে, মাইনাসের দিকে আছে, তাই না? তাহলে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই যদি বিয়োগ, তার মানে 2.3 বিয়োগ। এই পুরো প্রকল্পে 5 বছরের আমরা গড় দেখলাম যে আমার 2.32% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে এই প্রকল্পে আমার কি করা যাবে না, বিনিয়োগ করা যাবে না। এই প্রকল্পে আমি কি করবো না, বিনিয়োগ করবো না। এই প্রকল্প থেকে কোনো যদি অফার আমার কাছে আসে, কোনো সুযোগ যদি আমার আসে, বিনিয়োগ করতে যদি আমাকে বলা হয়, তাহলে আমি সেক্ষেত্রে বিনিয়োগ করবো না, যেহেতু এটা বেশি আছে, ক্ষতিতে আছে। বোঝা গেছে? আর যদি এটা মাইনাসে না থাকতো, প্লাসে থাকতো, তাহলে আমরা হয়তো গ্রহণ করতাম যে এখানে বিনিয়োগ করা যায়। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা গড় মুনাফাটা বুঝতে পেরেছো। আর তোমরা বাসায় তোমাদের যে মেন বই আছে, মেন বইয়ে একটা গড় মুনাফার হারের অঙ্ক আছে, আর উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে। তোমরা বাসায় করতে চেষ্টা করবে, আশা করি তোমরা এটা পারবে। ঠিক আছে? আর আগামী ক্লাসে আমরা পে ব্যাক সময়টা নিয়ে আসবো। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।